পড়াটাই শেষ হয়ে গেছে, এগুলো পড়ানো হয়নি, আবার সোজা করবে 1 ঘন্টা। তোমাদের ইন্টারভিউ বলবে তোমার ড্রেসের ব্যাগ গোছানো করে নিয়ে। আজকের ব্লগটা অন্য দিনের থেকে একটু স্পেশাল, কারণ আজকে কিন্তু ঘুম থেকে উঠেছি প্রায় তখন 6:30 7টা বাজে। ঘুম থেকে উঠে ভিডিও এডিটিং আপলোডিং যা ছিল সমস্ত করে নিয়েছি। এখন লিটিল গোলকে তুলতে হবে, কারণ 10টার ভেতর যেতে হবে আমাদেরকে সোদপুরের উদ্দেশ্যে। কেন? হ্যাঁ, আজকে লিটিল গোলকে স্কুলে ইন্টারভিউ দেবো। কোন স্কুলে যাচ্ছি, কবে থেকে স্কুলের সেশন শুরু হচ্ছে, সব মিলিয়ে আজকে ব্লগটাকে সাজিয়েছি। তার পাশাপাশি থাকতে বাবা মা আজকে চেন্নাই, ভেলোর না ব্যাঙ্গালোর কোথায় যাচ্ছে তার একটা ছোট্ট আপডেট। তো ঘুম থেকে উঠে লিটিল গোলকে এখন ফ্রেশ করিয়ে দিয়েছি। লিটিল গোলটা তো ঘুমই ভাঙছে না, যেহেতু এত আর্লি ওঠার ওর অভ্যেসটা নেই। প্রায় এখন ঘড়িতে কটা বাজছে, 8টা 8:30 উঠে যায়। ধরো কোনো দিন 11টার ভেতর শুলে ও 8টা 8:30 উঠে যায়, কিন্তু কালকে একটু শুতে লেট হয়েছে ওর বাবার সাথে একটু গল্প গুজব করতে করতে। তারপর বাবাকে যেই বলেছি তাহলে তোমার জন্য মেয়ে শুতে লেট করেছে, তুমি মেয়েকে এখন রেডি করো। তোর বাবা একটু মুখ টুক ধুইয়ে কুলকুচি ব্রাশ ট্রাশ করিয়ে নিয়ে এসছে। আর লিটিল গোল্ড বলছে স্কুলে যাওয়ার আগে পিকাচু হেয়ারস্টাইল চাই। অ্যাকচুয়ালি লিটিল গোল্ড হাত ভর্তি করে নেল পালিশ টেল পালিশ এত কিছু পরে নিয়েছে, যার সময় আমি একবার ভাবলাম যে ওর হাতে নেল পলিশটাকে রিমুভার দিয়ে তুলে দিই। মিসরা দেখলে যদি কিছু বাই চান্স বলে, যেখানেই বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। তো কিছু করার নেই। এখন এই যে আমিও রেডি হয়ে গেছি, আর আমি আজকে এই ড্রেসটা পরেছি। আর লিটিল গোল্ডের বাবাকেও একটা মানে সাদা হোয়াইট কালারের ড্রেস দিয়েছি, আর বলেছি অফিস টফিস আজকে সমস্ত বন্ধ রাখবে, কারণ ওখান থেকে ইন্টারভিউ শেষ করে আমাদের কখন কে আসতে হবে তার তো ঠিকানা নেই। তো আমরা যেহেতু একটু আর্লি রেডি হয়ে গেছি, ঘড়িতে এখনও 10টা বাজেনি, আমাদের বেরোতে বেরোতে গোবিন্দ বললো 11টায় বেরোবো। 11টায় বেরোলে আমরা 11:30 ভেতর ওখানে পৌঁছে যাবো। আমাদের ইন্টারভিউয়ের শিডিউল ছিল তোমাদের 11:30। আর যেহেতু বাড়ির গাড়িতে যাবো বেশিক্ষণ টাইম লাগবে না। তো আমি ভাবলাম সেই সুযোগে যেহেতু আমার পুজো টুজো সমস্ত সকালবেলা উঠে দেওয়া হয়ে গেছে, তাহলে আমি ঘরটাকে পরিষ্কার করে নিই। ঘরটাকে পরিষ্কার করে বাসি বিছানা টিছানা তুলে এই যে এখন আমরা গাড়িতে উঠে পড়েছি। আর গাড়িতে আজকে যেতে আমার অনেকখানি টাইম লেগেছে। আমি তাই ভাবছি যে লিটিল গোল্ড এরপরে যখন স্কুলে যাবে, ছোট্ট মানুষটা তো সিটে ঠিক মতন বসতেও পারে না, কী করে যে বসে যাবে কী করবে তাই ভাবছি। তো ইন্টারভিউর এখানে এসে আমাদের বেশিক্ষণ লেট করতে হয়নি, অলরেডি আমাদের ইন্টারভিউ হয়ে গেছে। লিটিল গোল্ডের সেশন মেবি এপ্রিল থেকে শুরু হবে। আর আমরা এসেছিলাম আজকে সোদপুরের একটা স্কুলে লিটিল গোল্ডকে ভর্তি করার জন্য। কেন তুই বালুটা খা, খিদে পাইনি? আসেনি। এবার বাড়ির ঘরে গিয়ে ঘর মোছা ধোয়া কত কিছু করা, লিটিল গোলকে খাওয়াতে হবে, নিজে কিছু খাইনি, খেতে হবে। প্রিয়াঙ্কা দেখো তোমাদের কি এনেছি। খুশ হয়ে গেছে? না, বিশাল খুশি হয়নি, কারণ মাংস এখন ধুতে হবে, যে এই জামা কাপড় কাচতে দিয়ে দিতে হবে, আজ শিবানী দিয়ে আসেনি। হ্যাঁ, রান্না করে খাইয়ে দিতে পারলে খুশি। কোনোদিনও দিয়েছো খাইয়ে? আমি তাহলে একটু এভিডেন্স রাখতাম সবার জন্য, যে দেখাতাম তোমার যে আমার বোন আমাকে খাইয়ে দেয়। কোনো দিন আমাকে মনে হয় অন ক্যামেরা কোনোদিন খাওয়ানি, অফ ক্যামেরা খাইয়েছে, অন ক্যামেরা কোনোদিন খাওয়ানি। তো চলো এখন মাংস ধুতে হবে, জামা কাপড়টা যেহেতু কাচবো তো এটা পরেই কাজ করবো, আর নতুন নাইটি করবো না, স্নান করে একবার নতুন নাইটি করবো। মা আর বাবু যাচ্ছে রেগুলার চেক আপের জন্য ব্যাঙ্গালোর, সরি চেন্নাই। তো তার জন্য আমি ধরো বাড়িতে 2-5 দিন থাকবো না। তো বাসন কোসন তো মাজা হয়, কিন্তু এই যে পূজার বিয়ের আগে থেকে যে একটা গ্যাপ পড়ে গেছে না আমার সংসারে কাজকর্ম করা, সেই গ্যাপটা কোনোভাবেই ফুলফিল হচ্ছে না। যাও ফুলফিল হয়ে যেত 15-20 দিন, আবার ঘুরে ফিরে আসলাম। মেয়ের একটা বড় হাতে খড়ি ছিল, তো এই সমস্ত দিয়ে আমার মানে বাসন কোসনও ঠিকঠাক মতন আমি শেলফে তুলতে পারছি না। তো ভাবলাম এগুলোকে তুলে রেখে দিয়ে যায়। আর প্রচণ্ড মাত্রায় ইঁদুরের প্রকোপ বেড়েছে আজকে। মনে হয় বাড়িতে ঢোকার পর থেকে মানে বাড়ি থেকে বেরোনো পর্যন্ত, বাপের বাড়ি যাওয়া পর্যন্ত আমি ইঁদুরের সাথে লড়াই চালিয়েছি। ইঁদুর ফ্রিজের পেছনে এত পরিমাণে বাসা বানিয়েছে, মানে কি নেই তার পেছনে। লিটিল গোল্ডের বই টেনে নিয়ে গেছে, কিন্ডার জয়ের প্যাকেট টেনে নিয়ে গেছে। আর এখানে পূজা কিছু পিঠে ফিঠে পাঠিয়েছিল, সব পিঠে তো আমি খেয়ে পাইনি, অত গাদা পিঠে কী করে খাবো। আর তারপর তো আমার ডায়রিয়া হয়েছে, ডায়রিয়া হলে পিঠে খাওয়া যায় না। তোমাদের গোপুদাকে বললাম পিঠে খাও, খায়নি। তো যেটুকু পিঠে টিঠে ছিল সব আবার বের করে রেখে দিলাম। রেখে এবার একটু আলু ভাজা না সরি, আজকে তো শিবানিদিরা ওরা কেউ আসেনি। এবার আমার বাসন কোসন মাজা থেকে শুরু করে ঘর সাফ সাফাই করা, জামা কাপড় কাচা একটা হেডেক। তা ভেবেছি জামা কাপড় যা আছে জামা কাপড় না কাচলেও চলবে। আর বেলাও হয়ে গেছে প্রচুর, ঘড়িতে প্রায় এখন 1:30-2টোর কাছে বাজে। তোমাদের গোপুদা ওই যে মাংস নিয়ে এসছে ওটাকে ধুয়ে ম্যারিনেট করবো। আর ভাবলাম তাহলে তার ভেতরে কয়েক পিস আলু কেটে দিই, আর লিটিল গোল্ডের খিচুড়ির জন্য সবজি কেটে নিই। আলু, তারপর ওর ভেতরে দিয়েছিলাম একটা অ্যাপেল আর হলো পেঁপে, এই দিয়ে আমি করে নিই। তারই ভেতর দেখছি পায়ের সামনে দিয়ে ইঁদুরগুলোর কত বড় সাহস হয়েছে, মানে পায়ের সামনে দিয়ে হেঁটে বেড়াচ্ছে। তো আমি এটা না শুনেছি ঘরে যদি চুরি ছাঁচড়ামি হয় তাহলে নাকি ইঁদুরের প্রকোপ খুব বাড়ে। এবার জানি না কে চুরি ছাঁচড়ামি কী করছে, আমি তো সব খুলে মেলে আর বলা যায় না। তো যাই হোক, এখন আর কি করা, ইঁদুরগুলোকে বের করতে হবে। তো গোবিন্দকে বললাম আঠা দাও, তো
তো আমার এই পাশে যে আঠাটা ছিল কালকে রাত্রে পরশু দিনকে একটা ইঁদুর ধরা পড়েছে। গোবিন্দ রান্নাঘরের ভেতর থেকে আরও একটা আঠার বই মানে বের করে নিয়ে এসেছি। তোমাদের ভেতর থেকে অনেকেই বলেছো যে ইঁদুর মারা কল পাততে আঠার বুক কিনতে, আর অনেকেই বলছো নিরীহ প্রাণীদের হত্যা করতে না। এবার দেখো হত্যা না করে আমার কোনো উপায় নেই, হত্যা তো ওদের হয় না, ওদের গায়ে তেল দেওয়া হয়, তেল দিলে ওরা ওদের মতন খালপাড়ে ছেড়ে দিয়ে আসা হয়, কোনো হত্যা টত্যা এখানে হচ্ছে না। তো ধরাও পড়েনি, অনেক বড় বড় সাইজের সেই ধেড়ে ইঁদুর, মানে ওইটুকু বইয়ের ভেতর ধরা পড়ছে না, বই ছিঁড়ে চামড়া ছিঁড়ে বেরিয়ে যাচ্ছে। তারপর গোবিন্দকে ডাকলাম যে গোবিন্দ দেখো তো একটা ইঁদুর ধরা পড়েছে। তো গোবিন্দ আস্তে আস্তে কী করেছে, ওদের যেহেতু 4-5 জন সাঙ্গবাঙ্গ ছিল, সব টেনে হেঁচড়ে ওই যে ইঁদুরটা ধরা পড়েছিল আঠার উপর সেটাকে টেনে বের করে নিয়েছে। আর আগের দিনে ইঁদুরটাকে গোবিন্দ ছেড়ে দিয়ে এসছে। তো ভাবলাম এইভাবে তো চলে না, ফ্রিজের পেছনে কী আছে তারপর দেখি। তোমাদের গপুদাকে ডেকে নিয়ে এসেছি, মানে এনে আমি অবাক হয়ে গেছি, এত পরিমাণে নোংরা জঞ্জাল। আর অন্ততপক্ষে 6টা ইঁদুর কী করেছে বলো তো, আমি যেখানটায় বেসিন মানে রান্নাঘরে আমার বেসিন যেটা, ওই ফুকোটা থেকে আসছে। ওখানে যে হোলটা রয়েছে হোলটা সিল করা নেই, ওখানে একটা নল গেছে আমার বেসিনের নল, প্লাস ওই নিচে বসেই শিবানিদি বাসন টাসন মাজে। তো ওখানে গন্ধে গন্ধে খাবারে গন্ধে গন্ধে, আর যেহেতু টাসবিনের ভেতর ওখানে পচা ঘলা যেমন যা থাকে ওইভাবেই রেখে দিয়ে যায়, ভালোভাবে ফিনাইল টিনাইল পরিষ্কার করা হয় না, তো ওখানেই মেন গন্ধে গন্ধে এসছে। তারপর কোনোভাবে ইঁদুরগুলোকে বের করে ওই মুখে তোমাদের গপুদা ইট চাপা দিয়ে দিয়েছে, আর বলেছে বেসিনে যেন কেউ কোনো কাজকর্ম না করে কদিন, তারপরে ওখানে একটা পার্মানেন্ট ব্যবস্থা করা হবে। তো এরই ভেতর দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার চিকেনটা রান্না হয়ে গেছে, আর ফ্রিজে কয় পিস কাতলা মাছ ছিল। তোমাদের গপুদা যেহেতু কাতলা মাছ খেতে ভালোবাসে, তো আমি বললাম কাঁচকলা রয়েছে, কাঁচকলার আলু দিয়ে আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে পাতলা পাতলা একটু ঝোল বানিয়ে রেখে দিয়ে যায়। কারণ এই কদিন আমি যেহেতু বাপের বাড়িতে থাকবো, উনি তো কোথাও খেতে পারবে না, ওখান থেকে খাবার দাবার কিনে মানে রান্না করে পাঠালে খেতে হবে, আর নাহলে কিনে কেটে খেতে হবে। তা তোমাদের ভেতর থেকে আবার অনেকে বলছো তুমি ন্যাকামি করছো কেন, তোমার বরের অভ্যাস হয়ে গেছে অন্য বাড়িতে খেতে খেতে। হ্যাঁ ঠিকই বলো তো, যাকে খেতে দেওয়ার কেউ থাকে না তাকে তো অভ্যাস করতেই হবে। সে যখন আমার বাপের বাড়িতে এসে খাবে না, এখানে থেকে লোক দিয়ে আমি খাবার দোকানে নিয়ে গেলেও তার এত মানে সাঙ্গপাঙ্গ থাকতেও তারা কেউ দোকানে এসে খাবার নিতে পারবে না, তো তাকে তো কিনেই খেতে হবে, তার যেহেতু অন্য কোথাও খাওয়ার জায়গা নেই। আর আমার বর প্রথম মানুষ নয় যে কিনে কেটে কিনা খাবার খাচ্ছে, এরকম প্রচুর মানুষ আছে যাদের বউ বাপের বাড়ি গেল বা বউ বাইরে কাজ করে বা কোনো প্রবলেম হচ্ছে, বাইরে কেনা খাবার খেতে হয়, তো কি গেল আসলো। তো ঘড়িতে এই যে এখন বেজে গেছে তোমাদের প্রায় 9টার কাছাকাছি। আর এই যে এই ঘরের ভেতর সত্যি ওই ঘরে মানে রান্নাঘরে যে দেখতে পাচ্ছ ছড়িয়ে রেখে দিয়ে গেছে, পেছনটা পরিষ্কার করার আমার সুযোগ নেই, ততক্ষণ আমার স্নান দান হয়ে গেছে। ওই পরিমাণ লিটিল গোল্ডের বই, ডিমের খোসা সমস্ত। আর এই যে ডান দিকে দেখতে পাচ্ছ থালা বাসনগুলো তোমাদের গপুদা ওইভাবে রাখে, একটা অভ্যাস হয়ে গেছে ওইভাবে এটো খেয়ে এটো ওইভাবে রেখে দেয়। 4 থেকে 5টা ইঁদুর তাড়ানো হয়েছে। এখন কি করতে হবে, এখন ব্যাগপত্র গোছাতে হবে, যেহেতু আমি বাপের বাড়িতে যাওয়ার দিন রয়েছে, বাবা আমার ফ্লাইট কালকে ভোরে রয়েছে, আর আজকে রাতে না গেলে আবার কালকে কি করে কি যাবো। এই যে পেছনে এক খাট জামা কাপড়, কি খেত কি করে যে এগুলোকে গোছাবো, আর ওই যে ওখানটায় ট্রলিটা দেখতে পাচ্ছ, ওই ট্রলির ভেতরে জামা কাপড় ভরে নিয়ে যাবো। কদিন থাকবো ঠিক ঠিকানা নেই, ব্লগ দেখলে তাহলে জানতে পারবে। তো আর টাইম নষ্ট করলে হবে না বাবা, সব খুলে রাখতেও ভয় করছি ইঁদুর কেটে না দেয়। আজকে যে চিকেন এনেছিল, চিকেন থেকে এসেই তোমাদের গপুদা বলেছে মনে হয় চিকেন পকোড়া খেতে ইচ্ছে হয়েছে, যে সলিড পিসগুলো তুলে রেখে দিয়ে আমাকে চিকেন পকোড়া ভেজে দাও। অনেক কিছু তো খেতে ইচ্ছে হয়, এবার সেগুলো যদি আমাকে মুখ ফুটে না বলে, আমি তো আমার মতন রান্নাবান্না যা পারি তাই করে রেখে দিই। তো এক গামলার ভেতরে রয়েছে মাছের ঝোল, কাঁচকলা আর আলু দিয়ে, আর একটা ভেতরে চিকেন রান্না করেছিলাম, সেই চিকেন। তো কয়েকদিন আগে মনে আছে ঘুগনি রান্না করেছিলাম, তো ঘুগনিটা ফাইনালি আজকে সকালবেলা এসে প্রচণ্ড খিদে পেয়ে গেছে, আমরা বাইরে থেকে কিছু খাইনি, চাইলে বাইরে থেকে কচুরি টচুরি আলুদম টম খাওয়া যেত। এখন তোমাদের একদম এক্স্যাক্টলি 10টা, টোটো বুকিং করেছি। আর তোমাদের গপুদাকে ফোন করলাম যে আমাদের একটু নামিয়ে দিতে আসো, তো উনি তো আসলো না। এখন দেখা যাক, আবার সোজা করবে, 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে থাকবে নাকি কাকা? তাড়াতাড়ি করো, তুমি সোজা উল্টো বোঝো না, লেফট রাইট বোঝো না। ঠিক আছে পড়ো, তাড়াতাড়ি পড়ো। দাদা আসবে কি আসবে না জানি না, ফোন করেছি তাহলে তুমি চলো। এই ঘর বাড়ি সাবধান ভাই, ইঁদুরের উৎপাতের হাত থেকে প্লিজ খেয়ে দিয়ে যেখানে সেখানে রাখবে না। আর আমি এরপর আসার পর থেকে এটো কাটা আর রাখবো না, সব একেবারে ডাস্টবিন বানাতে হবে, ডাস্টবিনে ফেলতে হবে। টাটা গোবিন্দ, সাবধানে থেকো। যাও টলিটা না, টলিটা নিয়ে আসো, মাছ আসতে না। যাও দৌড়াও গিয়ে দেখো উপরে টোটো এসছে।
আমি এসে আস্তে দেখি মা আস্তে। আজকে এখনো বাড়িতে ঢোকেনি। প্রায় আমি ঢুকেছি তখন 10:30 বাজে, কারণ আমি পুরো সংসার গুছিয়ে টুছিয়ে ওই খাটে যা জামা কাপড় ছিল সমস্ত ভাঁজ টাজ করে ইঁদুর বাদর যেন ঘরের ভেতর না হয়, শুনতেই পেলে গোপাল গোবিন্দ দুজনকেই বলে আসলাম। তো এসে মাকে ফোন করলে মা আবার ওয়ার্ডে গেছিলো, ওয়ার্ড থেকে চলে এসছে। তারপর আমি সাথে করে একটু যে চিকেন ছিল, তারপর মাছের ঝোল ছিল, তোমাদের গপুদার জন্য রেখেছি আর বাকিটা নিয়ে এই এসেছি। যে মা লিটিল গোল্ড এখন গল্প করছে, কারণ মা যা টাইম লিটিল গোল্ড এখন মোবাইল পেয়ে গেছে, আর কোনো গল্পই নেই। না। আর ওই যে মা দুটো ব্যাগ গোছানো রয়েছে, আর হলো এখন রাতে খাওয়া দাওয়া করবো। মা আজকে অনেক কিছু রান্না বান্না করেছে, বান মাছ, পাবদা মাছ, আর তাই বলে যাচ্ছে ফ্রিজ ভরা খাবার দাবার রেখে যাচ্ছি, ওখান থেকে রান্না বান্না করে করে খেতে। মাদের ফ্লাইট রয়েছে কালকে ভোর 6:30টার সময়, তোমরা তো শুনতেই পেয়েছো। তো মা এখন ব্যাগপত্র সমস্ত গুছিয়ে নিচ্ছে। আসলে কি হয়েছে বলো তো, আমার তাড়াহুড়ো করে আজকে না এসে কালকে আসলেও হতো, কিন্তু আমি ভাবলাম যে কালকে আসলেও আসতে হবে, আজকে আসলেও আসতে হবে। আর রান্নাবান্না করে আমি নিয়ে এসেছি কেন বলো তো, রান্নাবান্না আমারটুকু আমি অন্তত করে নিয়ে এসেছি, কারণ আমি রান্নাবান্না করলে পূজা স্বর্ণজিৎ অতটা তো খাই না, ওরা ওদের মতন রান্নাবান্না করে খাবে। মেবি এখন আরও বিয়ে টিয়ে হয়ে গেছে, তো আমি আমার জোগাড়টুকু করে নিয়ে এসেছি, অন্তত যেটুকু করে নিয়েছি। আর মা যেটুকু রেখে গেছে, এই কদিন আমি রান্নাবান্না না করলেও আমার হবে, একটু ডিম ভাজাটা একটু করে নিলে হয়ে যাবে, কারণ রান্নাবান্না করে দোকানপাট করা আমার পক্ষে সম্ভব হবে না। এই যে এখন রাতের বেলা পূজা স্বর্ণ, তারপর আমার বর সবাইকে মা খেতে টেতে দিয়ে দিয়েছে। আর তোমাদের গপুদাকে বলেছি আমি যে খাবারটা রেখেছি কালকে দুপুরবেলা গরম করে নিও, তাহলে কালকে আর খাবার পাঠানোর প্রবলেম থাকবে না। পরের দিন আবার গরম ভাত আর ডিম ভাজা টাজা, ডিমের কষা টষা যদি আমি কিছু করি, ভাজাভুজি করলে ওনার এক তরকারি দিয়েই খাওয়া যায়। ভালো মাছ টাছ থাকলে ওনারা বেশি টেনশন হয় না। যেহেতু ভোরবেলার দিকে ফ্লাইট, তাহলে এখানটা থেকে ওলা উবের বুক করলেও হতো, কিন্তু তোমাদের গপুদা মানে বাবু মাকে ছাড়তে যাবে, তাহলে তোমাদের গপুদাকে তো আবার ফেরত আসতে হবে, আবার একটা ওলা বুক করতে হবে। তাই গোবিন্দকে বলেছে, গোবিন্দ মেবি 4টে 4:30 নাগাদ আসবে বাড়ির সামনে, আসলে বাবা মারা চলে যাবে। তো পরের বার থেকে আমি বারণ করেছি যে গোবিন্দকে তো বেকার মানে কষ্ট দেওয়ার তো কোনো প্রয়োজন হয় না। আর যেহেতু টাকা আমাকে এখানেও দিতে হবে, সব জায়গায় দিতে হবে, তাহলে আমরা উবের বুক করে চলে যাব। তা তোমাদের গপুদা স্কুটি নিয়ে যাবে, আর বাবু আর মা হলো ইয়েতে যাবে। তো বললাম পরের বার থেকে না গেলেও সাথে হয়ে যাবে, এমন তো না যে সাথে গিয়ে দিয়ে আসতে হবে, এরা ছোটো মানুষ কোনোদিনও যায়নি। তো তাই বললাম। আর দেখো 4টের সময় ভোর, এখন 4টে বাজে, 3:30 4টে, তোমাদের গপুদা 3টের সময় ডেকে দিয়েছে যে ওঠো এবার বেরোতে হবে, যে বাবা মা বেরোচ্ছে, কালকের আপডেট নিয়ে কালকে দুপুর 2টোয় আসবো। বাই।